রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের নিশ্চুপতা রাতকে করেছে আরো গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছুই করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যি সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন, আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট আচরণ বাহারের থেকেই আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি। চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে গড়া ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? অ্যাসিড তো কেবল হাত পুড়িয়ে দিল, বাহারটা এখনো প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক অ্যাসিড আমায় পুড়াবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের উপর উঠে বসল। লোকটার কি কোনো ভয়ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না, বুঝ হওয়ার পর থেকে আম্মুকে কোথাও যেতে দেখিনি, তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই, মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখের এই জলরাশিরা বড্ড বেমানান। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে। সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সে নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারে নিচে যেতে বলছে। রাতের রান্নার আয়োজন আপনাকেই করতে বলছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে 1 গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থার দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে, সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। আমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যি মানুষ তবে খোলস বদলায়? সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সেই ভ্যাটিকান সিটিকে। এই ভিনদেশে অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। সে আর মনে করবে না, সে আর ফিরে চাইবে না এদিকে। ভুলে যাবে সব, যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায়, তবে ভুলে যাওয়াটাই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী অধীর আগ্রহ তার উড়ে যাবার। এদেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানিশি যে জ্বালাচ্ছে, তা আর সে নিতে পারছে না। এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে।
চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করল। কিঞ্চিত হেসে বলল, কি বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও। কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরের অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সওদাগরের না বলা কথাটা। অতঃপর ক্ষীণ হাসল, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ, অনেক বছরের পুষে রাখা মিছে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পিছনে ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এ কথাটা সে আশা করেনি, আর এ বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি। তাই এমন আলোচনা যে কোশমিন কালেও হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল। বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনে পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে এই সত্যটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হলো। বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনের মুমূর্ষ সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতে হলো তুমুল ঝড়। চারিদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসত জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে ও টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15-র কিশোরী। এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠেছিল। সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সে অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো, কি সুন্দর তার কথা, কিন্তু ভয়টা এতই জেঁকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মাঝরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাহিরে তুমুল ঝড়, তার মধ্যে বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরে সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে। পাশে আরেকজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদর হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিল। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল। বাবাকে অনেক সাহায্য করেছে, কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন এক অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতে এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবনে তখন ততটাই মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতে আবার আমার ছুটোছুটি শুরু, গ্রাম চড়ে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখন লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও ছেলে মেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যায় পুকুর থেকে, কিন্তু কে শোনে কার কথা? আমি তো আমার দুষ্টমিতে মত্ত ছিলাম। হুট করে তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়।
আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতটুকু বুদ্ধি এলো ততটুকুই কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখে পড়ল পুলিশবাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বারে সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না, অভিমান তো করার দূরের কথা। অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষটার উপর আমার অভিমান হয়েছে। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাদের দেখলেই পুলিশবাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমার বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সেই রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের কাছে তখন ভালোবাসার ফুল ফুটলো। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনাম কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতের প্রকোপ। ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনার আগে। সে দূর থেকে দেখতাম, হাসতাম। সেই ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাইল। সেই মানুষটা প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নিন। এরপর থেকে মানুষটার প্রতি কাছে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দুই বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরোলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথে আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজাদ সওদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক। চোখে টলমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়া শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সে স্মৃতি, কি বিশ্বাসঘাতক মানুষ। এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল, একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আর্তনাদ ছুঁতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন এক বিশৃঙ্খল সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানি তো গ্রামে উত্তাপ্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা প্রচার করেছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসার আগমন ঘটল। আমি ততক্ষণে বাড়ন্ত শরীর বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সন্ধান আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশবাবুর সম্পর্ক হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছু না। সেই আমার হাত ধরেছিল দুই একবার, এর বেশি কিছু নাই। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ত। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তার বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে, কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একেবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারলো না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিন আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখতাম সে নীরবতা।
কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয় খুঁজে নিয়ে আসবে। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধুর অনেক খোঁজ খবর করে জানতে পারলো তার পরিবার সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে এক দিনের কথা, আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তারা দেখা নাকি পাওয়া গেছে, আমার পুলিশবাবু নাকি ফিরে এসেছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতে থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভিতরে চলে গেছে, মুখ ভর্তি চাপ দাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটি নাকি দেশদ্রোহী। এবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়ে তাই গ্রামের নেশা পরিবেশ সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্তে যেতে চাইছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছা পূর্ণ করা হয়, কিন্তু মানুষটার আমাকে একবার ছুঁতে চেয়েছিল, সে ইচ্ছাটাও ওরা পূরণ করে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। আমি ভিক্ষা চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এ পাপে আর ডুবতে দেব না মানুষটাকে। ওরা শুনেনি আমার এত যন্ত্রণার ভালোবাসা। আহা, কি নিরুদ্দয়ী তার বিধ্বস্ততা। মানুষটা আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই শরীরে পরপর 6টা গুলি করে মেরে ছিন্নভিন্ন করে দেওয়া হয়। রক্তের লাল হয় আমার প্রিয় সেজনবাদীর মাঠ। মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম সেই মাঠে। পরে থাকা নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু, যার সুনামে একদিন গ্রামে মুখরিত ছিল, তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমার চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে। ওরা পাষাণ। আমি হাউমাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটার চোখ মেলে যেন আমাকে অপলক চেয়ে থাকতো আমার দিকে। আমি শেষবার ছুটে পারলাম না, দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহ আমার মানুষটার এ দশা। আমি আজও প্রকৃতি আমায় এসব নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ততা অবস্থায় সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠে আত্মহত্যা করে মানুষটার মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যার তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাই ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে, আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেইমানি করেছে, আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখে না, কেউ আমায় রাখলো না, ওরা শেষ করে দিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণায় রাগ নিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে গিয়েছিল, শহরে চলে গিয়েছ। অতঃপর প্রতিহিংসায় আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দেবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্ট জোড়া লাগিয়েছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশায় আমিটাকে আঁকড়িয়ে নিয়ে ভালোবেসেছিলে, তুমি হয়তো ভুলে গিয়েছিলে ভালোবেসেও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমি না হয় একটু আফসোস করো, আমাকে সব খুলে বলতে পারা না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম বেসেছিলাম সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক অবসাদ জগতে। আমার এত
এতদিন ভুলে গিয়েছিলাম, খুশি ছিলাম। আজ থেকে না হয় প্রতিক্ষণে মনে রাখবো আমি আজ এই স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনের আফসোস জাগালাম। ভালো থেকো কেমন।